অর্জন করা সম্ভব? অথবা জনগণ যেভাবে ভোট দেন সেভাবে কি যে নির্বাচনের ফলাফল সেভাবে রচিত হয়? কিংবা নির্বাচনের ফলাফল অনুযায়ী কি ক্ষমতার যে পট পরিবর্তন সেটা হয়, পালাবদল হয়, নাকি পেছনে অদৃশ্য হাত থাকে? আমরা স্বাধীনতার সেই আগের থেকেই শুনে আসছি দিল্লি না পিন্ডি, মানে দিল্লির দাস হবেন নাকি পাকিস্তানের দাস হবেন, এই ধরনের কথাবার্তা। রুশ ভারতের দালালেরা সাবধান, হুঁশিয়ার সাবধান, মানে রাশিয়ারও দালাল হওয়া যাবে না, ভারতেরও দালাল হওয়া যাবে না। মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমেরিকাকে আমরা ঘৃণা করি। এবং আপনাদের মনে আছে যে একটা সময় বায়তুল মোকাররমের উল্টো দিকে আমেরিকান কালচারাল সেন্টার ছিল, আমেরিকান কালচারাল সেন্টার। তো বিক্ষুব্ধ জনতা সেই ভবনটি পুড়িয়ে দিয়েছিল। এটা ছিল আমেরিকার প্রতি ক্ষোভ 80-র দশকে। যেটা বলছিলাম যে স্বাধীনতার আগ থেকে একেবারে আজ অবধি আমরা সবসময় দেশের বাইরে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সবাইকে আমরা শ্রেণীর শত্রু বানিয়ে ফেলেছি। কখনো চীনের বিরুদ্ধে কথা বলেছি, সৌদি আরবিয়ার বিরুদ্ধে কথা বলেছি, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছি, মানে বিশ্বে আমাদের একেবারে নির্ভেজাল বন্ধু আছে এরকম কোনো রাষ্ট্রের নাম আমি অন্তত পক্ষে জানি না, আপনারা জানেন কিনা বলতে পারবো না। তো আমরা সবাই কি, ইসরায়েল আমাদের শত্রু, অমুকে আমাদের শত্রু, ওদের যাকে বলা হয় সৌদি আরবের যারা আলেম ওলামা তারা ওহাবি, তারা যাকে বলা হয় মানে বাতের ফ্যাক্টর অনুসারী, তাদেরকে অনুসরণ করলে আমাদের ইমান এখানে চলে যাবে। ভারত তো প্রশ্নই আসে না, তাহলে আমাদের বন্ধুকে? অথচ এই পৃথিবীতে আপনাকে যদি চলতে হয় বিশ্বস্ত বন্ধু ছাড়া আপনি চলতে পারবেন না। ভারতের দিকে চিন্তা করুন, জন্মের পর থেকে তারা রাশিয়ার সঙ্গে এবং ইসরায়েলের সঙ্গে, এই দুটো রাষ্ট্রের সঙ্গে চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। এই দুটোকে বেজ রেখে, ফান্ডামেন্টাল রেখে এরপর তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করেছে, কখনো ভালো করেছে। পাকিস্তানের কথা চিন্তা করুন, তারা সৌদি আরবিয়া, চীন এবং আমেরিকা, তাদের জন্মের পর থেকে এই তিনটি রাষ্ট্রের সঙ্গে চমৎকার সম্পর্ক তারা বজায় রেখেছে। নেপালের কথা চিন্তা করুন, তারা একটা সময় ভারতের সাথে খুব সম্পর্ক বজায় রেখেছিল, সেখান থেকে তারা সরে গিয়ে আবার চীনের সাথে সম্পর্ক বজায় রেখেছে। তো তাদের দেশে দুটো গ্রুপ রয়েছে, একটা গ্রুপ চীনাপন্থী আর একটা গ্রুপ ভারতপন্থী, এর মধ্যে কোনো রকম মুনাফিকি কিছু নেই। শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ঘটনা অন্যরকম। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো রাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের দাবিদারি করেছে। এখন সেখানে ভারতের যারা দাবিদার তাদেরকে খুঁজে পাওয়া খুব দুষ্কর। সেখানে চীন পরিপূর্ণভাবে তাদের আধিপত্য বিস্তার করেছে এবং তাদের সঙ্গে চীনের যে সম্পর্কটি কৌশলগত, অর্থাৎ যুদ্ধ লাগলে যুদ্ধ করবে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, সৈন্য লাগলে সৈন্য দেওয়া হবে, অস্ত্র গোলা বারুদ দেওয়া হবে, এরকম একটা সম্পর্ক মালদ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার। তো সেই ক্ষেত্রে আমাদের কথা চিন্তা করুন, আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল আটা ময়দা, কিংবা ধরুন আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনীর জন্য যে অস্ত্রশস্ত্র আমদানি, কিংবা আমাদের যে টাকা পয়সার জন্য কোনো বন্ধু রাষ্ট্রের দ্বারস্থ হওয়া, যদি আমাদের এই মুহূর্তে $2 বিলিয়ন, 10,000 কোটি বা 20,000 কোটি টাকা হালাত প্রয়োজন পড়ে কোনো রাষ্ট্রের কাছ থেকে, শেখ হাসিনার জামানাতে কন্ডিশনালি ভারত থেকে হাত পাতা হতো, ভারতের নিকট হাত পাতা হতো, কিন্তু এভাবে পাওয়া যেত না, কিন্তু অ্যাটলিস্ট ছিল। কিন্তু এখন তো সেটা নাই, আগেও ছিল না কখনো। তাহলে আমাদের এত বছর ধরে আমরা যে বলছি যে কারোর সঙ্গে শত্রুতা নয়, কেবলই মাত্র বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা হলো কোথায়? এখন পর্যন্ত হয়নি। ফলে কি হলো দেখুন, আমাদের বিপদের কিন্তু শেষ নেই।
ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে সদল বলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আচ্ছা বলেন তো, বিএনপির লোকগুলো কোথায় যাবে? তাদের কি কোনো দেশ আছে পালানোর মতো? বন্ধুত্ব আছে কারোর সঙ্গে? নেই। জামাত যদি পাকিস্তানে যেতে চায় তাহলে তাকে ভারতের বর্ডার পার হয়ে যেতে হবে। কি একটা বিপদ মুসিবত, আপনি চিন্তা করুন তো। একটা ল্যান্ড লক কান্ট্রি, তো সেই কান্ট্রিকে যদি তাকে বেঁচে থাকতে হয়, এমনকি সমুদ্রটাও এটার উপর যে আমাদের আধিপত্য সেটা নেই। একটা অংশে মায়ানমার আধিপত্য বিস্তার করে বসে আছে, আর আরেকটি অংশে ভারত আধিপত্য বিস্তার করে আসছে, আর একটু দূরে চীন। আপনি এখান থেকে একটা ভালো যুদ্ধ জাহাজ নিয়ে বা একটা স্পিড বোট নিয়ে, একটা গান বোট নিয়ে আপনি যে কোনো একটা দ্বীপপুঞ্জে চলে যাবেন, সেই অবস্থাও কিন্তু আপনার নেই। কাজে আমরা একটা কুয়োর ব্যাঙ হিসেবে এর মধ্যে যে লাফালাফি করছি, লম্ফজম্প করছি, এটা যে কতটা অবমাননাকর, এবং সারা দুনিয়া আমাদেরকে কি দৃষ্টিতে দেখে। আমাদের যারা প্রবাসী ভাই বোন রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে, যারা আমাদের এই পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করেন, তারা বুঝতে পারেন যে এই পাসপোর্টের আর এই বাংলাদেশি নামটির কতটা যন্ত্রণা আর কতটা মধুরতা রয়েছে। আজকের খবর হলো, এই ভিডিওটি যেদিন করছি সেটা হলো সংযুক্ত আরব আমিরাত 9টি দেশের ভিসা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ আছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে অনেকগুলো রাষ্ট্রে আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, আমাদের যে ট্যুরিস্ট যাতায়াত, এই পুরো জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। কি হলো? কি পেলাম? আগামী দিনে আমরা কি পাব? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা যে গভীরে যাব, সেই গভীরে যাওয়ার আগে একটা বিষয় আমরা বলে নেই। এর কারণ হলো, আমরা সবসময় নিজেদেরকে ছোট করতে, নিজেদেরকে হেয় করতে আমরা এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো শব্দমালা নেই যেটা আমরা ব্যবহার করি না। তো নিজেদেরকে ছোট করতে গিয়ে, প্রতিপক্ষকে ছোট করতে গিয়ে আমরা পুরো দেশ এবং জাতিকে ছোট করে ফেলছি। যেমন আমরা রাজনীতিবিদদেরকে ছোট করার জন্য তারা অশিক্ষিত, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ এগুলো বলি, আবার যখন প্রয়োজন পড়ে তখন ঠিক সেই রাজনীতিবিদদের পায়ের উপর গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ি। এই হলো অবস্থা। তো এই মুহূর্তে যে দেশ চলছে, সেই দেশের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা মোকাবেলা না করে আমরা ওই আগের মতো দিল্লি না পিন্ডি এর আদলে নতুন স্লোগান আমরা বের করেছি। দিল্লিও নয়, পিন্ডিও নয়, ঢাকা ঢাকা ঢাকা। এবং এটা বের করার পরে আমরা এটা আত্মতৃপ্ত, ও মাই গড, এত বুদ্ধি কোথায় ছিল? দিল্লিও নয়, পিন্ডিও নয়, ঢাকা ঢাকা ঢাকা, এই কথা আমরা বলতে পারছি। বিরাট আবিষ্কার, সেই আর্কিমিডিসের ইউরেকার মতো, বা সেই আপেক্ষিক তথ্যের মতো, বা ল অফ গ্রাভিটির মতো, মানে নিউটন বা আলবার্ট আইনস্টাইন তারা যে আবিষ্কার করেছিলেন, সেই আবিষ্কারের মতোই আমরা এই ঢাকা না দিল্লি, দিল্লিও নয়, ঢাকাও নয়, পিন্ডি পিন্ডি, বা টেক ব্যাক বাংলাদেশ, এক জালেম গেছে আরেক জালেম আসছে, অথবা চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। মানে এরকম একটা অদ্ভুত আবিষ্কার। সেই আবিষ্কার করে আমরা মনে করছি যে না জানি আমরা কত বড় হয়ে গেছি, এবং প্রতিপক্ষের উপরে নানা রকম এই ধরনের ট্যাগ দিয়ে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বিবেচনা করার চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হলো যে আমরা এই কাজ করতে করতে অতীতের যে কোনো সময়ের চাইতে নিজেদেরকে নতজানু বানিয়ে ফেলেছি। আওয়ামী লীগ জমানাতে, তার আগে বিএনপির জমানাতে, 1/11-এর সময় আমাদের যে ব্যাকবোন ছিল, আমাদের যে স্বতন্ত্র চিন্তা করার ক্ষমতা ছিল, এমনকি বাংলাদেশের যে পার ক্যাপিটা ইনকাম ছিল, জিডিপির গ্রোথ ছিল, মানুষের স্বপ্ন ছিল, মানুষ যে তার যে সুখানুভূতি, সেই সুখানুভূতিতে তাদের যে প্লাস পয়েন্ট ছিল, সেই প্লাস পয়েন্টগুলো ধীরে 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 কমে যাচ্ছে। আর সেই কমে যাওয়ার কারণে এখন আমরা ডিপ স্টেট থিওরিতে কয়েকদিন খুব নাচানাচি করলাম, আমেরিকার পিছনে খুব ঘুরলাম, তারপরে ব্রিটেনের পিছনে অনেকদিন ঘুরলাম, ইউরোপীয় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে যথেষ্ট পাত্তা দিলাম, তারপরে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু হবে, চীনের সঙ্গে আমাদের চিকিৎসার বিনিময় হবে, আমরা বাংলাদেশ থেকে দলে দলে গিয়ে চীনের কুনমিংয়ে গিয়ে চিকিৎসা করে আসবো, এবং ভারতের চেয়ে অনেক অনেক কম দামে চীনের চিকিৎসা করে আসবো। সবগুলো মাঠে
মারা যাওয়ার পর এখন আমাদের মধ্যে বিকারগ্রস্ততা দেখা দিয়েছে যে কে ভারতের দালাল। মানে আমরা সবাই সবাইকে ভারতের দালাল বলছি, রয়ের এজেন্ট বলছি, আর প্রতিপক্ষকে রয়ের এজেন্ট বা ভারতের দালাল বলে নিজেরা ভারতের দালাল হওয়ার জন্য ছুটাছুটি করছি। দিল্লিতে যাচ্ছি, কলকাতাতে যাচ্ছি, কিংবা কেউ যদি কলকাতা থেকে দিল্লি থেকে টেলিফোন করেন, আমরা চাতক পাখির মতো তাদের সঙ্গে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য দরকার হলে যে কোনো বস্তিতে গিয়ে বা যে কোনো স্থানে গিয়ে আমরা রাতের পর রাত, দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে পারি। এই যে ভারতের প্রতি আনুগত্য করার বা দিল্লির দাসত্ব করার যে একটা মনোবৃত্তি, যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তাদের সবার মধ্যে জেঁকে বসেছে, এতে কোনো সন্দেহ নাই। দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো এবং সেই সকল রাজনৈতিক দলগুলোর যারা কর্তা ব্যক্তি, এমনকি যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে রয়েছেন, তারা পরস্পরকে ভারতের যাকে বলা হয় দোসর, রয়ের এজেন্ট ট্যাগ দেওয়ার যে চেষ্টা করছে, এটা আমাদের সেই শিশুতোষ গল্পের মতো। ধরুন এটা শিশু, বালক, সে নিজে প্রথমে বায়ু ত্যাগ করতো গ্রাম অঞ্চলে। তো বায়ু ত্যাগ করে সে সবাই টের পাওয়ার আগে, এতো বাতাসের একটা গতি আছে, তো সবাই টের পাওয়ার আগে সে জোরে চিৎকার করে উঠতো যে এই কাজ কে করলো, এই কাজ কে করলো। চারিদিকের মানুষের মধ্যে তখন গন্ধ ছুটে গেছে, সবাই নাকে হাত দিচ্ছে। তারপরে শেষে শিশুরা গণনা শুরু করলো, আদা পাদা লবণ সাদা লাল নীল, এরপরের কথাটা আমি আর বলতে পারলাম না। ঘন্টার পর ঘন্টা এই তুমি এই কাজ করছো। তো যাকে বলা হলো সে কান্নাকাটি করে অস্থির, না আমি এই কাজ করিনি। তারপরে আবার নতুন করে গণনা, আদা পাদা লবণ সাদা, তারপরে এই তুমি এই কাজ করেছো। আর একজন, না আমি এই কাজ করিনি। কিন্তু সত্যিকার অর্থে যে কুকর্মটি করেছে সে মুচকি মুচকি হাসছে। এখন এখানেও একই অবস্থা। কে যে ভারতের দালাল, কে যে রয়ের এজেন্ট, আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা জানি যে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট বা ভারতের যারা অনুগত আওয়ামী লীগ হিসেবে তাদেরকে তো ট্যাগ দিয়ে তাদেরকে দেশ ছাড়া করেছে। এখন দেশের মধ্যে যারা আছে তাদেরকে শ্রেণীর শত্রু বিবেচনা করে সবাই সবার বিরুদ্ধে ভারতের দাস, দিল্লির এজেন্ট, নরেন্দ্র মোদীর পার্টনার এবং ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া রাজনীতি করা যাবে না, ক্ষমতা আসা যাবে না, এই যে একটা ন্যারেটিভ চালু হয়ে গেছে। এবং সেই চালু হওয়ার কারণে পুরো জাতিসত্তা, রাজনীতি এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে সকল লোক গত 8-10 বছর ধরে ক্রমাগতভাবে ভারতের বিরুদ্ধে কথা বলছে, যেমন পিনাকি বলছে, এখন পিনাকি বলার পরেও এখন অনেকে বলছে না, পিনাকি হলো অতি উচ্চ মার্গের ভারতীয় রয়ের এজেন্ট। কিভাবে? ওই যে ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তো সেই অজিত দোভালের প্রসঙ্গ টানতে গিয়ে একজন বলার চেষ্টা করছেন যে তিনি তো প্রায় 15 বছর পাকিস্তানে ছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদে তিনি দিনরাত থাকতেন, তাবলিগে থাকতেন, এবং সে কথা তিনি স্বীকার করেছেন। এবং ভারতীয় রয়ের এজেন্ট কীরকম, অজিত দোভাল বলছিলেন যে তিনি একটি মসজিদে ছিলেন বসে বসে, তিনি তখন জুনিয়র রয়ের এজেন্ট। তো এমন সময় দেখা গেল ওই মসজিদে বিরাট এক আলেম আসলেন। তো বিরাট এক আলেম আসলেন, কেতাদুরস্ত, হাজার হাজার ভক্ত মুরিদান তার কদমবসি করছে। তো অজিত দোভালও সেই মসজিদে ছিলেন, তিনিও গেলেন, তাকে কদমবসি করলেন। তো তার সাথে কথা বললেন। কথা বলার পর সেই আলেম বললেন যে বাবা তুমি আমার খাস কামরা আমার সঙ্গে একটু দেখা করো। তো খাস কামরায় দেখা করতে গেল অজিত দোভাল। তখন সেই পীর সাহেব বললেন যে তুমি যে কথাটি বলেছ আমার সামনে, এই কথাটা দ্বিতীয়বার আর বলবে না। তো বলে যে কেন? বলে যে তুমি যে কথাটা বলছো ইট ইন্ডিকেট যে তুমি ভারতীয় এবং ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থার লোক। তো অজিত দোভাল বললেন যে আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সারা শরীর ভয়ে আতঙ্কে থর থর করে কেঁপে উঠল এবং ওই পীর সাহেব বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন তুমি ভয় পেও না, আমিও রয়ের এজেন্ট, তোমার এই ত্রুটিটা আমি দেখতে পেরেছি, আর সব ঠিক আছে,
বাকিটা তুমি ঠিক করে নাও। তো চিন্তা করুন যে পাকিস্তানের অভ্যন্তরে মসজিদের মধ্যে যেভাবে র ঢুকে গিয়েছে এবং অজিত দোভালের মতো মানুষ যেখানে 15 বছর দায়িত্ব পালন করেছে, তো সেখানে যদি পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট হন এবং রেজেন্ট হয়ে সে গালাগালি করতে থাকেন 7-8 বছর, অন্তত ভারতীয় রয়ের যে ইতিহাস সেই ইতিহাস থেকে এটা ইজিলি বলা যায় যে ইট ইজ পসিবল। অথবা ধরুন আরও অনেক কিছু, মানে পাকিস্তানে তারা যে গোয়েন্দাগিরি করছে সেটার সঙ্গে যদি তুলনা করেন তাহলে বাংলাদেশে আরও অনেক কিছু করা সম্ভব। তো এই জিনিসগুলো শেখ হাসিনার জমানাতে আমরা এইভাবে সন্দেহ করিনি, কিন্তু যখন মানুষ পরস্পরকে সমাজে সন্দেহ করে, সন্দেহের মধ্যে বিষাক্ত কোনো জিনিস আর নেই, এই বিষ যখন ছড়িয়ে পড়ে তখন পুরো সমাজ বিষাক্ত হয়ে যায়। এখন আমরা সবাই সবাইকে সন্দেহ করছি যে ভারতের এজেন্ট। 2 নম্বরে যেটা হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে একটা মানে বিশ্বাস জন্ম নিয়েছে যে ভারত না চাইলে এখানে কোনো কিছুই হবে না, কাজেই ভারতকে তোয়াজ করতে হবে, তদবির করতে হবে। মানুষের যে সাধারণ জনমত রয়েছে সেই জনমত মানে পাওয়ার জন্য ভারতকে গালাগালি করা হবে, এটা ভারতও জানে এবং ভারত এটা অ্যালাউ করে। তো ভারতকে গালাগালি করা হলো, কিন্তু তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে তারপরে শেষে ভারতের স্বার্থগুলো সংরক্ষণ করা হলো। তো এই কাজগুলো আমাদের দেশের এখন যারা ক্ষমতালোভী মানুষজন রয়েছেন তারা যেভাবে চেষ্টা করছেন তাতে করে মনে হচ্ছে যে অতীতে আমরা যেভাবে লেন্দুক দর্জির কথা শুনতাম, অতীতে আমরা যেভাবে সিকিমের ভয় পেতাম, নতুন প্রেক্ষাপটে